সেটা হলো বেনজিরকে নিজেকে কুরবানি দিলেন, ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন বিবেচনায়? বেনজির এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন, এই সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন। যাবতীয় সম্পত্তি বেনজির স্রেফ ডাকাতি করেছেন। অন্য ডাকাতদের সাথে বেনজিরের একটা ডিফারেন্স আছে। অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করে না, যে তুমি ডাকাতি করো আমি তোমাকে রক্ষা করব, তুমি আমার লোক। এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ পারমিশনে বেনজির করেছেন। আসলে শেষ পর্যন্ত কি বেনজির নিজেকে কুরবানি দিয়ে আওয়ামী লীগকে রক্ষা করতেছে কিনা? কারণ পরিস্থিতি যতটা দিন যাচ্ছে এমনই কিন্তু বোঝা যাচ্ছে। বেনজির আহমেদ কিনে চাচর কিছু কথা বলেছেন সাংবাদিক জিল্লুর রহমান এবং আরেকজন রাজনৈতিক আলোচক ডক্টর জাহিদ ভাই। দুইটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন বেনজির আহমেদ কেন আসলেও নিজেকে কুরবানি দিচ্ছেন আওয়ামী লীগের জন্য। দর্শক চলুন আমরা আলোচনাগুলো শুনবো। অনেক কিছু করছেন, কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন, বেনজিরের আসল বেনিফিশিয়ারি কারা? বা এই যে বেনজিরকে নিয়ে যা হচ্ছে, এতে এক ঢিলে আসলে কত পাখি মারা যাচ্ছে। বেনজির এই বিষয়টি নিয়ে গত প্রায় 1 মাস ধরেই সর্বত্র আলোচনা হচ্ছে। আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করব যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে। প্রথম কথা হলো, বেনজিরকে ধরার মধ্য দিয়ে সরকার যে বার্তা দিতে চাইছে তা জনগণ গ্রহণ করছে না। কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর 3টা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে এবং এই আস্থার সংকট তৈরি হচ্ছে সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে। ফলে পুরো বিষয়টাকে সরকারের সাজানো নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন। আমরা এর আগে ক্ষমতার চায়না মডেল নিয়ে কথা বলেছি। তাতে দেখা যায় যে ক্ষমতার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা ঝুঁকি কমাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদদে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোকদের ভিলেন বানিয়ে সরকারের ক্ষমতার সুপ্রিম বডি বা মূল স্তম্ভকে অটুট রাখবার কৌশলও নিতে হয়। এটাকে কোনো কোনো বিশ্লেষক আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির একটা প্রক্রিয়া হিসেবে দেখেন। আমার পয়েন্ট অন্য জায়গায়। সেটা হলো, বেনজিরকে নিজেকে কুরবানি দিলেন, ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন বিবেচনায়? বেনজির এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন, এই সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন। তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও জনগণ তা বুঝতে পারতেন। আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা, 2 হাতে সম্পদ বানানো সাংবাদিক মহলে ওপেন সিক্রেট বিষয় ছিল, কিন্তু এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না। এবং একথা সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক যিনি নোয়াবের সভাপতি, তিনিও একটা অনুষ্ঠানে বলছিলেন যে তারা সাহস করেননি। যদিও আমি মনে করি যে সংবাদ মাধ্যমের সেই সাহস থাকা উচিত ছিল। সাংবাদিকতা করবেন, ঝুঁকি নেবেন না, সেটা তো হয় না। তো আমরা প্রথম সংবাদ হতে দেখলাম সরকারপন্থী এটি মিডিয়াতে, তারপরে ক্রমে এটা জাতীয় সংবাদের বিষয় উঠলো এবং মনে রাখতে হবে ততদিনে তিনি অবসরে চলে গেছেন। ফলে ওনার 2 রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এক, চাকরিতে থাকা অবস্থায় ওনার ভূমিকা, সেটা উনি নিজেও বিভিন্ন সময় বলেছেন। পুলিশও মনে করতো 2018 নির্বাচনের পরে এই সরকারের ক্ষমতা প্রলম্বিত করবার প্রধান কৃতিত্ব পুলিশের। সেটা পুলিশের আচার আচরণে কিন্তু প্রকাশ পেত। সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোনো কারণ নেই। গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে ক্রস ফায়ার বাণিজ্য সবই আমরা দেখেছি এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি। সম্প্রতি যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম, যার বয়স ছিল 40, নামের এক নারী মারা গেছেন। পরিবারের অভিযোগ হচ্ছে ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। যা হোক, যেটা বলছিলাম যে বেনজির 2 রকম ভূমিকা বা ব্যবহার আমরা দেখতে পেয়েছি বেনজির আহমেদের। একটা চাকরিকালীন সময়, আর একটা দেখেছি অবসরকালীন সময়ে। এটা কেন বলছি? কারণ প্রথমবারের মতো দেশের মিডিয়াতে বেনজির বিষয়ে খবর আমরা দেখতে পেলাম সরকারপন্থী হিসেবে পরিচিত একটি পত্রিকার মাধ্যমে। তারপরে জানা গেল তাদের সাথে বেনজিরের ব্যবসায়িক সমস্যার সূত্র ধরে তাকে নিয়ে এমন সংবাদ সামনে চলে এসেছে। এখন কথা হচ্ছে, যাদের সাথে দ্বন্দ্ব তারাও প্রকাশ্যে সরকারকে সমর্থন দিয়েছেন। আর বেনজির সরাসরি সরকারকে ক্ষমতায় রাখতে পুরো প্রশাসনকে নিয়ে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। ফলে সরকারের স্বার্থ রক্ষায় কারো ভূমিকা কারো চেয়ে গৌণ, এটা মনে করবার কোনো কারণ নেই। আর তাদের মধ্যে কোনো বিবাদ থাকলেও ক্ষমতার স্বার্থ রক্ষার জন্য তা মিটিয়ে ফেলা একটা ফোন কলের মামলা, সেটা ঘটা করে সামনে এনে ইস্যু বানানোর বিষয় নয়। কাজে এটা মনে করবার সঙ্গত কারণ রয়েছে যে পুরো ঘটনাটাই
পরিকল্পনা মাফিক এগিয়েছে। আধুনিক যুগে সেন্সর করবার একটা অন্যতম প্রক্রিয়া হলো নন ইস্যুকে ইস্যু করা। বিখ্যাত দার্শনিক উম্বার্তো একো মনে করেন, কোন ঘটনা মাত্রা অতিরিক্ত প্রচারের আলোতে নিয়ে এসে মূল পয়েন্ট থেকে জনগণের মনোযোগ সরিয়ে ফেলা যায়। এটা স্বৈরাচারী আমলের সেন্সর প্রক্রিয়ার একটা কমন বৈশিষ্ট্য। ফলে সরকারের জন্য এটা কোনো ইস্যুই নয়, বরং ইস্যু বানানোর মাধ্যমে কোনো পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে, কোন পয়েন্ট আড়ালে চলে যাচ্ছে তা বুঝতে পারা জরুরি বলে মনে করি। কাজে এটা মনে করবার যৌক্তিক কারণ আছে যে এই খবর হুট করে মিডিয়ার আবিষ্কার না, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। যেহেতু বেনজির আহমেদের আনুগত্যের প্রশ্নাতীত ফলে তার চাকরিকালীন ও অবসরকালীন উভয় সময়ে ওনার সর্বোচ্চ ব্যবহারটা একটা সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলেই অনেকে মনে করছেন। কেন এমনটা মনে করবার কারণ তৈরি হলো? ওনাকে নিয়ে খবর প্রচারের 1 মাসের বেশি সময় পরেও আইনের আওতায় আনা তো দূরের কথা, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শত কোটি টাকা তুলে নেওয়ার পরে আমরা দেখলাম ওনার অ্যাকাউন্টে জব্দ করবার খবর চাউর হচ্ছে। ওনাকে এবার ধরা হবে এমন একটা আশঙ্কা কারো কারোর মধ্যে ছিল। যখন মনে হচ্ছিল যে তাকে ধরা হতে পারে, এখন ধরে অবস্থা, এমন অবস্থা চলছে। আইনের চোখে সবাই সমান, অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না, এমন বক্তব্য যখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে তখন জানা গেল তিনি দেশে নেই। এর মধ্যেই তিনি দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে কোথায় আছেন তাও সরকারি দলের মন্ত্রীরা জানেন না বলে মিডিয়াকে বলেছিল। পরে যখন সাংবাদিকরা মনে করিয়ে দিলেন এটা জানতে পারা তো খুবই সহজ, ইমিগ্রেশনে একটা খবর নিয়েই সব বের হয়ে আসবে, তখন জানা গেল তিনি দেশে নেই। আর কোন দেশে আছেন তাও স্পষ্ট করে বলছে না সরকার। তাহলে চাকরিকালীন সময়ে তিনি যেমন সরকারের উপকার করেছেন, এখন অবসরে গিয়েও উপকার করছেন বলতে হবে। পুরো প্রক্রিয়াটাই একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে বলে মনে হচ্ছে। এটা অনেকটা সাউন্ড গ্রেনেড ফাটানোর মতো বিষয় বা ফলস ফায়ার অপারেশন বলতে পারেন। সরকার এই যে ব্যাপক অ্যাকশন মোডে আছে, তাও নিজের খুব অনুগত লোকটির উপর এই সংবাদ বিপুলভাবে প্রচার হওয়ার বহুমুখী ফায়দা আছে। সাধারণ মানুষ এইসব অ্যাকশন দেখে ভরকে যাবে, কনফিউজড হয়ে যাবে। একদল মনে করতে থাকবে সরকার আসলেই কঠিন হয়ে গেছে, আরেক দল মনে করবে সরকারের ক্ষমতায় থাকা সুপ্রিম বডি এত খারাপ না, খারাপ হলো তাদের কোলাবোরেটর গুলো অর্থাৎ সহযোগীরা। ফলে আসল জায়গায় নজরে দেওয়ার সুযোগ তৈরি হওয়ার আগেই একের পর এক ইস্যুর চাপে এগুলো মুখরোচক গল্পে পরিণত হয়ে শেষ হয়ে যাবে। অন্যদিকে এক বেনজিরকে বলির পাঠা বানিয়ে অগণিত বেনজিরকে আড়ালের যে সুযোগ তাও এতে সহজেই তৈরি হবে। মনে রাখতে হবে এই সময় বেনজির এক্সেপশনাল কোনো কেস না, এটাই এখন ক্ষমতার সাথে থাকা বেশিরভাগদের প্রবণতা। সেই ক্ষেত্রে বেনজির হয়তো সবার জন্য সেভিয়ার বা রক্ষা কবচ হিসেবে নিজেকে স্যাক্রিফাইস করছেন। এই পয়েন্টে ওনার সহযোগিতা ক্রিমিনালদের চোখে তিনি বীর হিসেবে সম্মানিত হবেন, এটা আশা করাই যায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে, এক বেনজির ঠিলে ক্ষমতাসীনরা কয় পাখি শিকারের সুযোগ নিচ্ছেন। আরো একটি বিষয়ের দিকে অনেকে দৃষ্টি দিতে যাচ্ছেন, সেটা হলো সরকারের ক্ষমতার সহযোগীদের একটা বার্তা দেওয়ার জন্য এটা ভালো কৌশল হতে পারে। তারা যেন সুপ্রিম অথরিটির চেয়ে নিজেদের বেশি ক্ষমতাবান মনে না করেন, সেটা মনে করিয়ে দেওয়ার একটা সুযোগ এতে পাওয়া গেল। কয়েকদিন আগে রাশিয়াতেও আমরা দেখেছি পুতিন নিজের ঘনিষ্ঠ লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন, পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন, অনেক উচ্চ পদস্থদের গ্রেফতার করেছেন দুর্নীতির দায়ে। এটা করবার জন্য তিনি রুশ জনগণের কাছ থেকে ভালোই বাহবা পাচ্ছেন। এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে তো অনেকেই অনেক মডেল নকল করে, অনেক বড় দেশও আছে তার মধ্যে। যেমন কিছুদিন আগেই অরবিন্দ কেজরিওয়াল ভারতে বলেছেন যে বাংলাদেশকে কপি করছে বা পাকিস্তানকে কপি করছে ভারত, বিশেষ করে মোদী সরকার। অনেকে রসিকতা করে বলছেন যে পুতিনও হয়তো এটা বেনজির কেস থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। যাই হোক, বেনজির ইস্যুকে যেভাবে দেখেন না কেন অনেকেই মনে করেন এতে ক্ষমতাসীনরাই বেনিফিট পাচ্ছে, আর বেনজির তো বেনিফিট পাওয়ার নিশ্চয়তার মধ্যেই আছেন দেখেই ধরাছোঁয়ার বাইরে। ওনার বিচার অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো অবস্থা। জনগণের ভোটের অধিকার যেখানে থাকে না, সেখানে আইনের শাসনের বক্তব্যই শুনতে পাওয়া যায়, বাস্তবে আইনের শাসনের দেখা পাওয়ার কোনো সুযোগ থাকে না। ফলে বেনজির আহমেদ বেশ আরামেই থাকবেন, এটা সহজেই অনুমান করা যাচ্ছে। তিনি এখন কোথাও নেই, আছেন কেবল মিডিয়ার সংবাদে আর মানুষের গল্পে। ফলে এই ঘটনায় এক ঢিলে অনেক পাখি শিকারের আয়োজন যেমন চোখে পড়ছে, তেমনি সবার জন্যই উইন উইন সিচুয়েশন দেখা যাচ্ছে। এতক্ষণ আমাদের বেনজিরের সম্পদের পরিমাণ আমরা এর মধ্যে খুব ভালো মতো জানি। মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জের কেন্দ্র, তারপর বিভিন্ন জেলায় তার
শত শত বিঘা শত শত একর সম্পত্তির খবর আমরা জেনেছি, ফ্ল্যাটের খবর জেনেছি, নানা কিছু, টিভির মালিকানা, শেয়ার মার্কেট, হোটেল ব্যবসা, এই যাবতীয় সম্পত্তি বেনজির স্রেফ ডাকাতি করেছেন। অন্য ডাকাতদের সাথে বেনজিরের একটা ডিফারেন্স আছে। অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করে না, যে তুমি ডাকাতি করো আমি তোমাকে রক্ষা করব, তুমি আমার লোক। এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ পারমিশনে বেনজির করেছেন। কেন করেছেন আমরা জানি, সরকারকে ক্ষমতায় থাকার জন্য, রাখার জন্য তিনি যা তা করবেন। কিন্তু মজার হচ্ছে এই বেনজিরের এই ডাকাতির সম্পদও বৈধ হয়ে যেতে পারত, বৈধ হয়ে যেতে পারত। আমাদের মনে হয় গতকাল ওই নাম নিয়ে কথা বলেছে, কিন্তু যেহেতু স্পেসিফিকলি এরকম একটা প্রশ্ন এসেছিল গতকাল বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন, সেখানকার ওই জবাবটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিনা প্রশ্নে যে 15% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে, তাতে বেনজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কিনা। বলছেন পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এই সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। আচ্ছা, না আলোচনা হচ্ছে, তখন ওনাকে যখন জিজ্ঞেস করে তিনি বলছে এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এ ধরনের আয় কিভাবে বৈধ হবে। অর্থনৈতিক উপদেষ্টা জনাব মশিউর রহমান বলছেন সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক তথ্য অনুসন্ধান করছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে। এখানে আবার কালো টাকা সাদা কারণের ক্ষেত্রে বলছে যারা টাকা দেখান নাই ইত্যাদি ইত্যাদি, বৈধ আয় দেখাতে ভুলে গেছেন, জমি বিক্রির টাকা ইত্যাদিতে প্রধানমন্ত্রী যা যা বলেছেন। কিন্তু ইন্টারেস্টিং প্রশ্নের জায়গাটা আমরা একটু অ্যাড্রেস করি, জানা বেনজিরকে দিয়ে জিনিসটা বুঝি। সাম্প্রতিক সময় সরকারের সাথে, সরকারের বিভিন্ন পদে যারা আছেন, গুরুত্বপূর্ণ পদে, তারা এক একজন কিছু ব্যতিক্রম ছাড়া এক একজন এই ডাকাতিই করছেন। দিস ইজ দ্য ট্রেড অফ, আই টোল্ড রিপিটেডলি। শুধু সেটা না, সরকারের আরও নিচু পর্যায়ে যারা আছেন, এটা শুধু পুলিশ বা প্রশাসন না, আরও যত সরকারি অফিস, ভূমি অফিস, বিআরটিএ, গ্যাসে যারা কাজ করেন, ওয়াসায় যারা কাজ করেন, জাস্ট চোর ডাকাতেই ভরপুর আমাদের এখানে। আমরা খুব ভালো মতো জানি, আমি বারবার বলছি, আমরা ওইসব সেবা নিতে যাই, সেসব সেবা নিতে গিয়ে আমাদের কি হয় আমরা খুব ভালো মতো জানি। সরিয়ে রেখে যারা বেনজিরের মতো এত ভয়ঙ্কর এক ডাকাতকে নিয়ে যেতে কথা বলে, এই ডাকাতও যদি ওই মামলায় না পড়তেন, আইনি প্রক্রিয়া তথাকথিত এর মধ্যে না পড়তেন, তাহলে কিন্তু উনি ওনার টাকা সাদা করে ফেলতে পারতেন, মানে কোনো প্রশ্ন নেই। মানে প্রধানমন্ত্রী, এমনকি যে এনবিআর চেয়ারম্যান, প্রধানমন্ত্রী যেহেতু বলছেন তাদেরকে এটাই শিখিয়ে দেওয়া হয়েছে যে কিছু বৈধ উৎসের অপ্রদর্শিত অর্থকেই তারা ইন্ডিকেট করতে চাইছেন। উত্তর হচ্ছে একেবারেই না, এটা একেবারেই ভুল কথা। এটা স্পেসিফিকলি যে কোনো অন্যায়ের টাকা, যে কোনোভাবে আপনি টাকা উপার্জন করেন সেটা করতে পারেন। তার মানে কথাটা হচ্ছে এই, জনাব বেনজির যদি আইনি প্রক্রিয়ার মধ্যে না পড়তেন, তার যদি মনে হতো, ওনার মনে হয় না, আমি আগেও বলেছি, রিপিটেশন হচ্ছে, তারপরে এই পয়েন্টে একটু কথা বলে যাওয়া দরকার আমার মনে হয়, 15% উনি দেবেন কেন? 15% উনি দেবেন কেন? ওনার তো সেই হ্যাডাম আছে যে উনি দেশে বসে থেকে ওনাকে এনবিআর খোঁজ করতে যাবে। মানে কার ঘাড়ে কয়টা মাথা? এনবিআর ঘাড়ে কয়টা মাথা? উনি রীতিমতো টেম্পিকে তুলে নিয়ে গিয়ে তার টিভি চ্যানেল লিখে ফেলেছেন না, জনাব রফিকুর রহমান রেখেছে তার সকল সিটিজেন টিভি। তখন উনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন 18 নির্বাচনের আগে, এরপর উনি 2বার এমপি হয়েছেন পরপর। এইরকম হ্যাডাম আছে, সক্ষমতা আছে, তারা 15%ও দেবেন কিনা। কিন্তু টেকনিক্যালি আমরা এটা বুঝি। সুতরাং এই যে 15% দিয়ে ফ্ল্যাট 15% দিয়ে যে কোনো কাউকে কোনো প্রশ্ন ছাড়া টাকা সাদা করতে, বৈধ করতে আপনি দেন, তার মানে আপনি এরকম ডাকাতদেরকে, এরকম ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে আপনি আসলে এই সুযোগটা দিচ্ছেন যে এটা করতে পারে। আনার চাইলে তার সোনা চোরাচালানের টাকা সাদা করে ফেলতে পারত যে কেউ। সুতরাং এইটার ব্যাপ্তি বা এটার দর্শনগত দিক যদি আমরা চিন্তা করি, একটা স্টেট যখন এই আইন করে, কতজন করবে সেই প্রশ্ন না, এটা করে না, আমরা আগেও বলেছি, কিন্তু কতজন করে তার চাইতে জরুরি কথা আপনি কাকে সুযোগ দিতে। তার মানে ফিলোসফিক্যালি আপনি ডাকাতদের পাশে থাকছেন। সরকার এই কাজটা করে কারণ এই ডাকাতদেরকে দিয়েই সরকার ক্ষমতায় থাকে, এই চোররাই সরকারকে ক্ষমতায় রাখে, এই দস্যুরাই সরকারকে ক্ষমতায় রাখে, সে কারণে এই কাজটা করেন।
জাস্ট একটা আইনি প্রক্রিয়া আছেন বলে বেনজির পারছেন না, না হলে উনি পারতেন। অন্য বেনজিররা সম্ভবত এবার এটা করে ফেলবেন, যেহেতু এক বেনজিরের সমস্যা হয়েছে। এরকম বেনজির আরও অনেক আছে, অনেক আছে, একটু কম একটু বেশিও আছে, আমরা জানি নাই আছে। মানে এরা এসব করে বেড়ান আমরা জানি, বাট টু হোয়াট এক্সটেন্ট, এটাও তাও দেশের সম্পদ। আমরা বহুবার বলেছি টিপ অফ দ্য আইসবার্গ। মূল সম্পদ তো দেশে রাখার মতো স্টুপিড জনাব বেনজির নন, এগুলো বাইরেই আছে। সো এটা দেখে হয়তো কেউ কেউ একটা কাজ করবেন, এগুলো বাকিগুলো দেশে যা আছে পাচার করে দেবেন, আর দেশে যেগুলো আছে সেগুলো হয়তো এবার ফ্ল্যাট 15% ট্যাক্স দিয়ে তথাকথিত বৈধ করে ফেলবেন। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে বেনজির আহমেদ কি করতেছেন এবং তিনি কেন নিজেকে কুরবানি দিচ্ছেন। বেনজির আহমেদ নিজেকে কুরবানি দিচ্ছেন এটা কিন্তু পুরোপুরি বলা যায় না, কারণ বেনজির আহমেদ হয়তোবা কিছু কাজ সামনে তার ছিল, তিনি এমপি হতেন, মন্ত্রী হতেন, সেগুলো থেকে তাকে বিরত করে রাখা হয়েছে। এটা হয়তোবা সরকার নিজেই করেছে যাতে বেনজির ওই পর্যায়ে যেতে না পারে, এখানে তাকে থামিয়ে দেওয়া যায়। এজন্য সরকার একটা চ্যালেঞ্জ নিয়েছে, বেনজিরের যে সম্পত্তি সব কিছু আছে সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তাকে আগে বাড়তে দেওয়া হবে না। তিনি যে সব প্রজেক্টসের মন্ত্রী হবেন বা এমপি হবেন, নির্বাচন করবেন, সেটা যেন না হয়। কারণ একটা জায়গা থেকে তাকে মন্ত্রিত্ব বা এমপি দিতে গেলে আওয়ামী লীগের নিজেদের যারা লোক রয়েছে তাদেরকে বাদ দিতে হবে, আর সেই রিস্ক আওয়ামী লীগ হয়তো নেবে না। এই জন্য বেনজিরকে এখানে থামিয়ে দিয়ে তার বিরুদ্ধে নানা অপকৌশল সাজিয়েছে।